শুরু করছি তাহলে। আজকের এই যে প্রেস ক্লাবে যে প্রেস কনফারেন্স করার কথা আমি রেখেছি এবং আপনারা যারা এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা। আজকে যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে যে 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজের বুকে ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনাতে যে প্রতিবাদের জায়গা, যে লড়াইয়ের জায়গা শুরু হয়েছিল, তৈরি হয়েছিল, তাতে আপনারা সবাই পশ্চিমবাংলার অসাধারণ জনগণ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সাংবাদিক থেকে সমগ্র পেশার মানুষ, সমগ্র বর্গের মানুষ একে সমর্থন জানিয়েছিলেন এবং এক অকুণ্ঠ, এক অসাধারণ লড়াইয়ের সাক্ষী আপনারাও ছিলেন। এবং এই লড়াইয়ের জায়গা থেকেই তৎকালীন আর.জি. কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আর.জি. কর মেডিকেল কলেজের ছাত্রনেতা আশিস পান্ডে তারা আজকে জেলবন্দি, কারাবন্দি আর্থিক দুর্নীতির দায়ে। সেই মামলার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বিবরণ আপনারা দেখেছেন, আপনারা কম বেশি সবাই অবগত ছিলেন। আন্দোলনের জায়গা থেকে তৎকালীন সিপি, তৎকালীন স্বাস্থ্য আধিকারিক, ডিএমই, ডিএইচএস এবং অসংখ্য স্বাস্থ্য আধিকারিকদেরকে অপসারণ করানো হয় আমাদের দাবি মেনে। মুখ্যমন্ত্রীর সাথে নবান্ন সভাগৃহে যে বৈঠক হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদেরকে সাথে নিয়ে, সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে যে প্রতিবাদের জায়গা স্বরূপ আমি যে বক্তব্য রাখি, সেই জায়গা থেকে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার আমার উপর ক্ষুব্ধ হয়, ক্ষিপ্ত হয়। সেই জায়গা আপনারা সবাই কম বেশি দেখেছেন, প্রত্যক্ষ করেছেন। পরবর্তীকালে যখন আমার পোস্ট গ্রাজুয়েশনশিপ শেষ হয় এবং আমি এসআরশিপ এর পোস্টিং শুরু হওয়ার জায়গা আছে, তখন আপনারা দেখেছেন যে মেরিট বেসড যে কাউন্সিলিং সিস্টেম ছিল, সেই কাউন্সিলিং সিস্টেমকে সরাসরি উপেক্ষা করে, সরাসরি ভায়োলেট করে আমাকে রায়গঞ্জে পোস্টিংয়ের জন্য পাঠানো হয়। তাহলে আমি বলেছিলাম যে এইটা একটা অন্যায় হচ্ছে, এই অন্যায়কে কখনোই মেনে নেওয়া যায় না। সেই জায়গা থেকে আইনি সহায়তার জায়গার আইনি পরামর্শ নিয়ে আমি হাইকোর্টে অ্যাপিল করি এবং আমরা পরিষ্কারভাবে যে কথাটা তখনও বলেছিলাম, আজকেও বলতে চাই যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জায়গা থেকে তারা তাদের এই পদক্ষেপ বলে আমরা সেদিনই অভিহিত করেছিলাম, আমি নিজেও বলেছিলাম। এবং অভয়ার ন্যায় বিচার, রাজ্য সরকারের আর্থিক দুর্নীতি, থ্রেড কালচার, এই সমস্ত জায়গা থেকে যে পশ্চিমবাংলার বুকে যে গণ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেই পূর্বাভাসগুলোকে একটা জায়গায় দমিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসার কারণ, তাও আমরা আপনাদের কাছে রেখেছিলাম। তাহলে যদি দেখতে হয় এই যাত্রাপথটা কেমন ছিল, তাহলে যে জায়গাটা প্রথমে সামনে আসে যে রাজনৈতিক প্রতিহিংসার যে নিদারুণ পদক্ষেপ, সেই পদক্ষেপকে যদি আমরা দেখি তাহলে তো একটা পোস্টিংয়ের মিনিমাম মামলা ছিল। তাহলে এইখানে কি করা উচিত ছিল যে কেন আর.জি. করে পোস্টিং হবে অনিকেতের, না রায়গঞ্জে হবে, এই নিয়ে আলোচনা হতে পারত। কিন্তু অ্যাডভোকেট জেনারেল, তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি অ্যাডভোকেট, তারা আর্গুমেন্ট করলেন কি না কলকাতা এর জুরিসডিকশন, যে না এর অধিকারী হাইকোর্টের এখতিয়ারই নেই, এই মামলার বিচার করার এখতিয়ারই হাইকোর্টের নেই, এই মামলার বিচার করবে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল স্যাটে। কারণ এসব যারা তারা সরকারি কর্মচারী। 3 মাস এই মামলার হেয়ারিং চললো, সেই জায়গাতেও রাজ্য সরকার হেরে গেল। তারপর তারা এই ঘটনাকেই কেন্দ্র করে আবার ডিভিশন বেঞ্চে যায়, সেখানেও তারা হেরে যায়। আবার লড়াই শুরু হয়, আবার রাজনৈতিক প্রতিহিংসার জায়গা যখন সুস্পষ্ট হয়ে আসছে, তারপর সিঙ্গেল বেঞ্চ যখন 24শে সেপ্টেম্বর রায় দেয় যে না আমার এসআরশিপের পোস্টিং আর.জি. করে দিতে হবে এবং ইমিডিয়েট এফেক্টকে স্বাস্থ্য ভবন এবং রাজ্য সরকারকে আমাকে জয়েন করাতে হবে, সেই 24শে সেপ্টেম্বরের অর্ডারের পর আজ প্রায় এই বছরটা পুরো অতিবাহিত হলো, কই এখনো অবধি আমি কিন্তু পোস্টিং আর.জি. কর মেডিকেল কলেজে পোস্টিং আমি পেলাম না। রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে গেল। 6ই নভেম্বর ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিল যে না অনিকেত মাহাতোকে আর.জি. কর মেডিকেল কলেজেই পোস্টিং দিতে হবে, আর.জি. কর মেডিকেল কলেজেই রাখতে হবে। অথচ দেখা গেল যে এই জায়গায় ডিলেমির জায়গা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসা আরো চরিতার্থ করার জন্য তারা কি করলো, তারা যে জায়গাটা করলো যে তারা অপেক্ষা করলো, চুপচাপ বসে থাকলো ডিভিশন বেঞ্চের রায়ের পরও। আমি যখন আদালত অবমাননার মামলা নিয়ে হাইকোর্টে গেলাম, তখন তারা সুপ্রিম কোর্টে গেল এসএলপি ফাইল করতে। সুপ্রিম কোর্টের নির্দেশ দিল, পরিষ্কার নির্দেশ দিল যে না এই অন্যায় হচ্ছে এবং 14 দিনের মধ্যে সময়সীমার মধ্যে আমাকে পোস্টিং জয়েন করাক, আমাকে পোস্টিং দেওয়া হোক আর.জি. কর মেডিকেল কলেজে। এই কথা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানালো। 14 দিনের সময়সীমা পেরিয়ে গেল। আমরা যখন স্বাস্থ্য ভবনে এর জন্য জানতে চাইলাম যে আমার পোস্টিং কবে দেবেন,
দেখা গেল সেই জায়গাতেও যে জায়গাটাকে সামনে নিয়ে এলো সেটা হচ্ছে বাইরে 100 মিটার বাইরে পুলিশের ব্যারিকেড দাঁড় করিয়ে, পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে দেখা তো মানে পোস্টিং তো দূরের কথা, ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করার ন্যূনতম প্রয়োজনটুকু বোধ তারা করলেন না। তাহলে এই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত যে অবনমনের জায়গা আজকে যদি পশ্চিমবাংলার বুকে দেখতে হয়, তাহলে এই জায়গা ছাড়া কোথায় থাকে? সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট মানে রাজ্যে হাইকোর্ট যখন চলছে তখন সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা বলছেন যে না, এই জায়গা এই পোস্টিং এর দাবি অনৈতিক, অন্যায়, রাজ্য সরকার কিছু করেনি। সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও, সমস্ত কিছু রেখে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে উকিল হিসেবে কাকে দাঁড় করছেন রাজ্য সরকার? অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবালকে। কোটি কোটি টাকার নয় ছয় কোটি কোটি টাকার ধ্বংস তারা শুধুমাত্র একটা পোস্টিং এর কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রাখতে চাইছে। তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো অবধি আমি কিন্তু পোস্টিং পাইনি, এখনো অবধি পোস্টিং এর কোনো অর্ডার রাজ্য সরকারের দিক থেকে, স্বাস্থ্য ভবনের দিক থেকে পাইনি। তাহলে এই যে সাময়িক যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে জায়গা রাজ্য সরকার নিচ্ছে, স্বাস্থ্য ভবন নিচ্ছে, সমস্ত সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করার পরেও কোনো কোর্ট, কোনো বিচার ব্যবস্থা, কোনো জায়গা বিন্দুমাত্র তারা কোনো রকমের কোনো প্রয়াস রাখতে চায় না যে তাদের একটাই দাবি, রাজনৈতিক প্রতিহিংসা আমি চরিতার্থ করব, এবং যারা আন্দোলন করবে, থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলবে, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব অভয়ার ন্যায় বিচারে হয়েছে তার সামনে দাঁড়িয়ে কথা বলবে, তাদেরকে এইভাবেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে। তাহলে আমি আজকে মনে করি পরিষ্কারভাবে এই দীর্ঘ 7.5 মাস, 8 মাসের কাছাকাছি অতিবাহিত হওয়ার পর আমার যে চিকিৎসার জীবন আছে, সেই জায়গা থেকে আমি ফিল করি যে আমাকে অভয়ার ন্যায় বিচার, অভয়ার যেমন রেপ এবং মার্ডার হয়েছে, একটা ইনভেস্টিগেশনের সিবিআই, সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডার করেছে, আমি মনে করি এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা থেকে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের সত্যিকারের একটা মার্ডারের মতন পদক্ষেপের দিকে তারা এগোতে চায়। আমি আজকে সস্পষ্টভাবে সারা রাজ্যবাসীর কাছে পরিষ্কারভাবে রাখতে চাই, এই রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ যে আকার ধারণ করছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে এই রাজ্য সরকার ভবিষ্যতে কাল, পরশু, 5 দিন, 10 দিন, 6 মাস পর যদি আমাকে পোস্টিং দেয়, তাহলে আমার ডাক্তারি জীবনে যে পরিষেবা দেওয়ার কমিটমেন্ট আমি রেখেছিলাম, যে মহান ব্রত নিয়ে আমি এসেছিলাম, আমি মনে করি এই সরকারি চাকরির যে এসআরসি পোস্টিং, এর মধ্য দিয়ে সেই জায়গা আমি ফুলফিল করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ঠান্ডা মাথায় আমি মনে করি যে এই সরকারের অধীনে এসআরসিপের পোস্টিং আমি করতে চাই না। আজ দেখ, কাল দেখ, পরশু দেখ, 6 মাস পরে দেখ, 7 মাস পরে দেখ, এই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে যদি একদিক থেকে দেখতে হয়, তাহলে সত্যিকারের যে আমি যে চিকিৎসা করতে পারি, এই 8 মাস তো আমার চিকিৎসা করার কোথাও জায়গা নেই, কোনো ফিল্ড আমার জন্য ফাঁকা পড়ে নেই। তাহলে আমি যে একজন ডাক্তার, আমি যে চিকিৎসা করতে চাই, সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাই, সেই পরিষেবা দেওয়ার জায়গা আমার কোথায় থাকে? তাহলে এই ধরনের একটা রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের অধীনে আমি মনে করি না আমি এসআরসিপ করতে পারবো। এসআরসিপের মাধ্যমে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো। তাহলে সাধারণ গভর্নমেন্ট যা ডিসিশন নেবে, সুপ্রিম কোর্টের রায় পর আমি মনে করি যে এই এসআরসিপের পোস্টিং এর মাধ্যমে আমি আমার সরকারি চাকরি জীবনের মেডিকেল যে পরিষেবা দেওয়ার কথা, সেই পরিষেবা দিতে পারবো বলে আমি মনে করি না। তাহলে সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সরকার যাই করুক না কেন, এই এসআরসিপ পোস্টিং এর মধ্য থেকে আমি বেরিয়ে আসব। শেষ যে কথা বলার, স্বাভাবিকভাবে আপনারা জানেন যে এই এসআরসিপের পোস্টিং এর যে জায়গা, সেই এসআরসিপের পোস্টিং এর জন্য একটা যদি ছেড়ে আসতে হয়, তাহলে একটা মোটা অ্যামাউন্টের টাকা আমাকে সরকারকে দিতে হয়। অভয় আন্দোলনের শিক্ষা থেকে সাধারণ মানুষ, যে অগণিত মানুষ, আপনারা যারা এই সংবাদ মাধ্যমে এখানে এসেছেন, আপনারাও আমাদেরকে সহায়তা করেছেন, আমাকেও সহায়তা করেছেন, নানানভাবে, নানান সময়, নানান বিদ্যা বুদ্ধি, বিভিন্ন রকমভাবে সহায়তা করেছেন। আমি মনে করি এই অগণিত মানুষ যাদের কাছে এই যে থ্রেড কালচার, এই যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, যে অভয়ার যে ন্যায় বিচারের অপূরণীয় দাবি, সেই দাবি নিয়ে আন্দোলন দরকার। সেই দাবি নিয়ে পশ্চিমবাংলার মানুষের কাছে, মেডিকেল কলেজগুলোর কাছে, প্রত্যেকটা জায়গাতে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার আজকে আশু কর্তব্য বলে আমি মনে করছি। তাহলে সেই জায়গা থেকে মনে করে আমি এই এসআরসি পোস্টিং থেকে যেমন সরে আসছি, এসআরসি পোস্টিংয়ের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, 30 লাখ টাকার কাছাকাছি প্রয়োজন, আন্দোলনের যে শিক্ষা, নৈতিকতার যে শিক্ষা, স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী মানুষের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমি এই আন্দোলন পরিচালনা করে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যে আর্থিক সাহায্যের জায়গা আছে, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সিনিয়র ডাক্তার, আমার কলিগ যারা, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের মতন করে যা পারবেন আর্থিক সাহায্য আমাকে করবেন। এবং অভয়ার যে অপূরণীয় দাবি, যে অপূরণীয় লড়াই,
সেই লড়াই, অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন বলে আমি মনে করি। ধন্যবাদ। হ্যাঁ, এই আর্থিক সাহায্য বন্ড পোস্টিং থেকে বেরিয়ে আসার জন্য যে 30 লাখ টাকা, তার জন্য। শুভানুধ্যায়ী মানুষের কাছে আবেদন রাখছি যে তারা যেন এই সহায়তা আমাকে করে। এটাই তাদের কাছে একটা এপিল বা আবেদন বলতে পারেন, এইটুকুই। তাদের প্রত্যেকেরই আইনি খরচ বা যা খরচ সেটা দিচ্ছিল WBZ এর। তাহলে এক্ষেত্রে যদি আপনি সিদ্ধান্ত নেন এসআরশিপ ছাড়ার, তাহলে এই টাকাটা আপনি সাধারণ মানুষের কাছে চাইছেন, আপনি অর্গানাইজেশনের সাথে কেন কথা বলছেন? প্রত্যেকেই দেখুন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড যারা সহযোদ্ধা, যারা একসাথে আমরা লড়াই করেছি, এদের সাথে সম্পর্ক মানে যে শুধুমাত্র আমি পদত্যাগ করেছি মানে এদের সাথে আর সম্পর্ক নেই বা আশু কর্তব্য নেই, এরকম নয়। এদের সাথে আমার যোগাযোগ অত্যন্ত হৃদয়ের এবং আত্মিক যোগাযোগ। শুধুমাত্র যে একটা সংগঠনের স্বার্থে যোগাযোগ, এরকম যোগাযোগ নয়। তাহলে স্বাভাবিকভাবেই এদের সাথে আমার যোগাযোগ এখনো থাকবে, ভবিষ্যৎ আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। তাহলে স্বাভাবিকভাবেই তাদের কাছেও আমি আবেদন রাখবো, তারা যদি মনে করে যে আমার এসআরসি পোস্টিং ছেড়ে আসাটা যুক্তিযুক্ত, আমাকে আর্থিক সাহায্য করা প্রয়োজন, তাহলে করতে পারে। কিন্তু প্রত্যেকটা কর্মীর কাছে, প্রত্যেকটা সহযোদ্ধার কাছে এই এপিল। শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের কাছে আমার এপিল নেই এরকম তো নয়। প্রত্যেকটা সহযোদ্ধার সাথে যে লড়াই লড়েছি, আপনারা তার সাক্ষী থেকেছেন। আমি তাদের থেকে সেই পদ থেকে পদত্যাগ করেছি মানে তাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, শুধু সাংগঠনিক সম্পর্ক ছিল, এরকম তো নয়। তাদের সাথে আমার যোগাযোগ অত্যন্ত হৃদয়ের। তাহলে প্রত্যেকের সাথে আগের যেভাবে যোগাযোগ ছিল সেইভাবে যোগাযোগ রাখবো। সেই জায়গা থেকে তারা যদি মনে করে যে হ্যাঁ সাহায্য করবে, তাহলে সেই সাহায্য আমি নেবো না কেন? না, এই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটা তো ফ্রন্টকে সিদ্ধান্ত নিতে হবে। ফ্রন্ট যদি সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নিয়ে সেটা জানতে পারবো। সেটা আমাকে প্রশ্ন কেন করছে? না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে এই সিদ্ধান্ত আমি রেখেছি। কিন্তু আস্তাকুল্লা নাইয়া বলছে অনিকেত মাহাতো তার কাছ থেকে পদত্যাগ চাইছে। কিসের অগণতান্ত্রিক? 5 জন ট্রাক চালাবে, এটা গণতান্ত্রিক? 40 জন চালাবে, এটা গণতান্ত্রিক? আঙুল তোলা খুব সহজ, পদত্যাগ করলেই সংগঠন বন্ধ হয়ে যাবে, এটা ভুল ধারণা। না, আশফাক যে কথা বলেছে তার প্রতি আমি সমস্ত রকমের শ্রদ্ধা রেখেই বলছি যে আমি পরিষ্কারভাবে আমার পদত্যাগে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক। তাহলে সেই জায়গা থেকে আমার অবস্থান আমি সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে স্পষ্ট করেছি। আমি বলেছি যে ট্রাস্টের যে ডিড আছে, নতুন যে কমিটি তৈরি হতে পারে, নতুন কমিটি তৈরি হোক, নতুন কমিটিকে ইম্পাওয়ার করা হোক, এটা তো আমারও মত ছিল। তাহলে দ্বিমতের জায়গা কোথায়? যেটা আগের দিনও বলেছি, আজকেও বলছি, সেটা হচ্ছে যে আমাদের যে ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের যে ডিড, সেই ডিডের মধ্যে এই এক্সিকিউটিভ কমিটিকে ইনকর্পোরেট করা প্রয়োজন। যদি আমরা ইনকর্পোরেট না করি, তাহলে সত্যিকারের তাকে ইম্পাওয়ার করা হয় না। তাহলে এই জায়গাটা আইনি পরামর্শ নিয়ে, আইনি সহায়তা নিয়ে যা করণীয় সেটা করা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত, আমি যেটা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড অভয়ার ন্যায় বিচারের লড়াইয়ের জায়গা থেকে এই সংগঠন তৈরি হয়েছিল। তার মধ্যে আমিও ছিলাম তার পার্ট অ্যান্ড পার্সন হিসেবে। তাহলে যে জায়গাটা বলার, যদি আমাদেরকে কোনো প্রতিনিধিত্ব করতে হয় বা প্রতিনিধির জায়গা তৈরি করতে হয়, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের জন্য যে সমস্ত জুনিয়র ডাক্তাররা সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন করেছেন, অভয়ার ন্যায় বিচার চেয়েছেন, তাদের প্রত্যেকের মতামত নেওয়া প্রয়োজন। কলেজে কলেজে যে আরডিএগুলো তৈরি হয়েছে তাদের মতামত নেওয়া প্রয়োজন। সেই মতামতের বেসিসে যে কোনো সংগঠন বা যে কোনো এক্সিকিউটিভ কমিটি তৈরি হতে পারে। এই দুটো জায়গা আমি পরিষ্কারভাবে রেখেছিলাম। এই জায়গার দুটোতে যেহেতু তারা দ্বিমত পোষণ করে এবং পোষণ করার পর তারা যখন নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরি করে, সেই জায়গা থেকে আমার পদত্যাগ করে বেরিয়ে আসে। তাহলে পদত্যাগের কারণ এই দুটো। পদত্যাগের কারণ আশফাকুল্লার সাথে আমার যে যোগাযোগ বা সম্পর্ক, সেই সম্পর্ক অত্যন্ত আত্মিক। তাহলে অত্যন্ত আত্মিক, অত্যন্ত হৃদয়ের। তাদের সাথে একসাথে লড়াই করেছে। তাহলে কখনোই তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ, আক্রোশ বা আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার জায়গা তাদের কাছে আমার থাকতে পারে না। আজকে আপনাকে কি মেল করা হয়েছে, জবাব চাওয়া হয়েছে যে কেন ছেড়েছেন? ইমেল এসেছে কোনো? না, আমার কাছে এখনো অবধি কোনো বক্তব্য বা কোনো জুনিয়র ডক্টরস ফান্ডের থেকে কোনো বক্তব্য আসেনি। বলা হচ্ছে যে ইমেল করে জানতে চাওয়া হয়েছে আপনাকে? না, আমার কাছে এখনো কিছু আসেনি। যদি এসে থাকে, আমি যে সময় আপনাদের সাথে কথা বলছি, এখনো অবধি আমার কাছে আমি অন্তত কিছু পাইনি। দুটো প্রশ্ন। আপনি বলছেন আশফাকুল্লার সাথে আপনার
আন্তরিক সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, মানে সে একসাথে লড়াই করেছেন, বিভিন্ন অভিযোগ থেকে শুরু করে লড়াইয়ের ময়দানের পর একসাথে বারবার থেকেছে। সেখানে দাঁড়িয়ে আপনি যে কমিটি, যে ফ্রন্ট তৈরি হলো আপনাদের মতো কয়েকজনকে একেবারে মাথা করে একেবারে মূল স্রোতে দেখা গেছে বারবার সামনের সাইডে ছিলেন, সেখানে যে আপনি ছাড়ছেন, আত্মা করলে অন্যরকম মন্তব্য করছেন, হৃদয়ের বা আত্মিক সম্পর্ক কিন্তু আচমকা 2 বছরের মধ্যে এরকম জায়গায় এরকম একটি পরিণতি পেলে যেখানে আপনাকে ছাড়তে হচ্ছে, আপনার কথা শোনা হচ্ছে না বা আপনার মতে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কেন? হাজার মত আসতে পারে, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সম্পর্কটা আত্মিক এবং হৃদয়ের কোন জায়গা থেকে? যে অভয়ার ন্যায় বিচারের যে লড়াই, সেই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আশফাকুল্লাহ নায়া, দেবাশিস হালদার থেকে শুরু করে সবাইকে আপনারা যারা চেনেন তারা একসাথে লড়াই করেছে। তাহলে এই জায়গা থেকে হৃদয়ের, এই জায়গা থেকে আত্মিকের, এই আন্দোলনের স্পর্শের জায়গা থেকে আত্মিকের, তাহলে যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমি মনে করেছি যে এই যে দুটো কারণ, এই দুটো কারণ ছাড়া কোনো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিত্ব তৈরি করা উচিত নয় বলে আমি মনে করি। তাহলে সেই জায়গাটা আমার দ্বিমতের কারণ, সেই জায়গার দ্বিমতের জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। বাকিরা যদি সঠিক মনে করে তাহলে তারা সেই অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নতুন যে কমিটি তৈরি হয়েছে বা এক্সিকিউটিভ বোর্ড তৈরি হয়েছে, সেই বোর্ড যদি আন্দোলনের ধারাকে বজায় রেখে এগিয়ে যায়, এতে এর থেকে খুশি আমি কি হতে পারি? But Aniket, in future, have they accepted your resignation? আমি যখন ইলেকশন হয় এবং বোর্ড তৈরি হয়ে যায়, তারপর তো আর আলোচনার কোনো জায়গা থাকতে পারে না। তাহলে আলোচনার জায়গা তখনই থাকতে পারে যখন আমার যে দ্বিমতের কারণ সেই নিয়ে যদি আলোচনা হয়, তাহলে আলোচনার জায়গা থেকে আলোচনা হতে পারে। হাজার আলোচনা অতীতেও হয়েছে, হাজার আলোচনার মধ্য দিয়ে আমরা সলিউশন বার করেছি, এগিয়েছি। কিন্তু যখন দেখা যায় যে সলিউশন আর আসছে না, বক্তব্য কোনো জায়গায় আমরা এক সিদ্ধান্তে আসতে পারছি না, তখন কি করব? তখন বেরিয়ে আসা ছাড়া আর তো কোনো উপায় থাকে না। But in future, West Bengal Junior Doctors Front যদি বলে কি we need you, I mean, ওরা যে মুভমেন্ট ইয়ে করবে, will you be, walking পার্ট along with অফ them? ইট এক্স্যাক্টলি। যে দেখুন, আন্দোলনের জায়গা থেকে তো বেরিয়ে আসার কোনো কথা নয়। অতীতে এই ঘটনা ঘটতেই পারে যে অতীতে একসাথে আমরা কোনো আন্দোলন করছি, হতেই পারে। তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে এক্সিকিউটিভ কমিটি তৈরি হচ্ছে, নতুন কমিটি তৈরি হচ্ছে, সেই নিয়ে আমার কিছু দ্বিমতের জায়গা আছে। তাহলে আমার দ্বিমত তো আন্দোলন নিয়ে নয়। তারা যদি থ্রেড কালচার নিয়ে আন্দোলন করে, সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে থ্রেড কালচার আন্দোলন করে, আমি থাকবো না কেন? তারা যদি সেই জায়গায় আমাকে রাখে, সবচেয়ে আগে আমি দাঁড়িয়ে থাকবো, তাহলে আমি থাকবো না কেন? আর্থিক দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই হয়, রাজ্য সরকারের যে আর্থিক দুর্নীতি আজ দেখা যাচ্ছে প্রকাশ্যে, তার বিরুদ্ধে যদি লড়াই হয়, আমি থাকবো না? এসআরসিপদের বিরুদ্ধে, সিনিয়র রেসিডেন্টদের বা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়, যার শিকার আজকে আমি, তাহলে তার বিরুদ্ধে আমি সামনে দাঁড়াবো না? কেন দাঁড়াবো না? তাহলে অতীতে আন্দোলন হতেই পারে। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিবিআই, সুপ্রিম কোর্ট, তার বিরুদ্ধে আমরা লড়েছি এতদিন, সেই লড়াই তো কোনো একটা যে সংগঠনে কে ক্ষমতায় থাকবে তার জন্য তো আমরা লড়ি। তাহলে আমরা লড়েছি বিচারের দাবিকে সামনে রেখে। তাহলে বিচারের প্রশ্নে আমরা তো চিরদিন সহমত ছিলাম। তাহলে সেই সহমতকে সামনে রেখে এগোনো যেতেই পারে, এর মধ্যে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমার দ্বিমতের জায়গা থেকে কারণ আমি পরিষ্কারভাবে রেখেছি, জানিয়েছি, সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। But আচ্ছা, যে চিঠি আপনাকে পাঠানো হয়েছে তাতে এখানে বলা হচ্ছে যে সাংগঠনিক সিদ্ধান্তকে বিকৃতভাবে প্রকাশ করে ব্যক্তি গরিমার প্রচারের কাজে ব্যবহার করতে চেয়েছেন আপনি, যার জন্য জনমানসে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং আপনি যদি কথাগুলোর স্পষ্ট কারণ দর্শাতে না পারেন তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে পাঠানো চিঠিতে WBJDF লিখছে। দেখুন, যে কথা যদি এই চিঠি তারা দিয়ে থাকে এবং এই চিঠি যদি পাই আমি, তাহলে স্বাভাবিকভাবে আমি আমার মত সেখানে রাখবো, মত জানাবো। কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমার মত আমি তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মধ্যে বহুবার জানিয়ে এসেছি। এটা তো নতুন করে আর কিছু জানাতে হবে বলে আমি মনে করি না। কিন্তু তারা যদি চায় তাহলে সেই জায়গা থেকে আমার মতামত রাখার যে জায়গা যদি বলেন, এই মতামত আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ভিতরে আমার পদত্যাগপত্র পাঠানোর আগে অবধি আমি বহুবার রেখেছি, বহুভাবে এই মতামত আমি রেখেছি। তাহলে নতুন করে আর কি জানতে চাইছে বা আর কি বলার আছে নতুন করে, সেটা তো আর নতুন করে বলার কিছু আছে বলে আমার মনে হয় না। তাহলে আমি আমার মতামত পরিষ্কারভাবে আমার ফ্রন্টের যারা সাথী তাদের কাছে আমি আমার মতামত পরিষ্কারভাবে রেখেছি। অনিকেত, জুনিয়র ডক্টর ফ্রন্ট বানানো হতো বা তৈরি হতো অভয়ের নামকে সামনে রেখে, মানুষ ওটা বিশ্বাস করতো, রাইট? তুমিও এটার অংশ ছিল, রাইট?
তোমার বিশ্বাসটা নিশ্চয়ই এফেক্টেড হয়েছে, তাই তুমি ওখান থেকে বেরিয়ে এসছো। যারা জুনিয়র ডক্টর্স ফান্ডে বিশ্বাস করেছে, তুমি বলবে সবার সঙ্গে গাদ্দারি করেছে, মুভমেন্টের সঙ্গে গাদ্দারি করেছে জুনিয়র ডক্টর্স ফান্ড? এই কথা আমি কখনোই মনে করি না। এই কথা আমি মনে করি না, এই জন্য মনে করি না যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড যে লড়াই লড়েছে অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে, সেই লড়াইয়ের মধ্যে আমি যেমন ছিলাম, সেই লড়াইয়ের মধ্যে বাকি যারা সাথীরা তারাও ছিল। তাহলে সেই লড়াই একটা সত্যিকারের একটা ঐতিহাসিক লড়াই। সেই লড়াই প্রত্যেকে লড়েছে, সেই লড়াইয়ের অঙ্গীকার, সেই লড়াইয়ের মানে প্রত্যেকের জায়গা অতুলনীয়, কোনো অংশে কারো কম নয়। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড কেন, আপনারা যারা সংবাদ মাধ্যমে এখানে আছেন তারা যে ভূমিকা পালন করেছেন সেই ভূমিকাও অতুলনীয়। ফলে শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড, সংবাদ মাধ্যম, এছাড়াও সাধারণ নাগরিক, সাধারণ মানুষ যে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই লড়াইকে। ফলে এই লড়াইয়ের সাথে কখনোই আমি মনে করি না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড কোনো রকমের কোনো পরিহাস করেছে বা কোনো রকমের কোনো গাফিলতির জায়গা রেখেছে। সবার সাথে সিদ্ধান্ত হয়েছে, সবার আলোচনার মাধ্যমেই আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড আমরা যেভাবেই তাকে ডাকুন না কেন, তারা সেই আন্দোলন পরিচালনা করেছে এবং সেই আন্দোলনের যে সমালোচনাই থাকুক, যে আলোচনাই থাকুক, তার যতই মানে ভালো জায়গা থাকুক, খারাপ জায়গা থাকুক, সবটারই আমি পার্ট অ্যান্ড পার্সেল। এর বাইরে কোনোটার বাইরেই আমি নিজেকে দেখি না। ডক্টর, তাহলে আপনাকেই তো আপনার লড়াই সতীর্থ দাদার গোষ্ঠ সূত্রেই বলছেন, তারাই আপনাকে ক্ষমা চাওয়ার দাবি করছে, মানে কোথাও কি লজ্জিত, অপমানিত, খারাপ লাগা কাজ করছে যাদের সাথে লড়লেন তারা আপনাকে ক্ষমা চাইতে বলছে? না, আমি তো বারবার যে কথা বলেছি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের ভিতরে তাদের যদি যে সংবাদ মাধ্যম থেকে যে প্রশ্ন আমি জানতে পারলাম, সেই প্রশ্ন যদি আসে তাহলে এর উত্তর আমি ফ্রন্টের ভিতরে বারবার দিয়েছি। এরপরেও যদি এর প্রশ্ন থাকে তাহলে তার উত্তর দেওয়ার জায়গা সব রকমভাবেই আছে। কিন্তু যে জায়গাটা বলতে চাইছেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের যে সহকর্মীরা, সেই সহকর্মীদের সাথে আমার সম্পর্ক শুধু একটা সাংগঠনিক সম্পর্ক তা নয়। তাদের সাথে আমার সম্পর্ক এই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা হৃদয়ের সম্পর্ক, একটা আত্মিক সম্পর্ক। তাহলে সেই সম্পর্ক তাদের সাথে আমার দিক থেকে আমার জীবনের শেষ মৃত্যু অবধি তাদের সাথে আমার এই সম্পর্ক থাকবে। এই সম্পর্ক আমি সম্পূর্ণরূপে বজায় রাখার সব রকমের চেষ্টা করব। একটা খুব স্পেসিফিক আপনি যে কথাটা বললেন এবং যে দুটো প্রশ্ন হলো তার পরিপ্রেক্ষিতে কোনো অংশ কি মনে হয় যে আপনার সংগঠন এবং আপনি মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে ম্যাডাম এই হচ্ছে এবং থামিয়ে দিন, আপনাকে একটা গণশত্রু বানানোর চেষ্টা হচ্ছে, এটা বলবেন? না, যদি বলেন যে মুখ্যমন্ত্রীর কাছে সামনে প্রতিবাদ বা নবান্নের মিটিংয়ে যে প্রতিবাদ, সেই জায়গা থেকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে চেষ্টা, সেই চেষ্টা আমার উপর হচ্ছে, এই কথা সত্য। সেই চেষ্টা আশফাকুল্লাহ নায়ার উপর হচ্ছে, এটাও সত্য। সেই কথা দেবাশিস হালদারের উপর হচ্ছে, এটাও সত্য। তাহলে এই রাজনৈতিক প্রতিহিংসা যে শুধু আমার অনিকেত মাহাতোর উপর হচ্ছে আর বাকি ফ্রন্টের বাকি যারা আছে তাদের উপর হচ্ছে না, এটা আমি মনে করি না। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফান্ড, যে অভয়া ট্রাস্ট, সেই ট্রাস্টকে নিয়ে তো রাজ্য সরকার নানান অভিযোগ করেছিল, কিন্তু বিধাননগর থানা, বিধাননগর কোর্ট সেই জায়গা তো সম্পূর্ণরূপে খারিজ করেছে। তাহলে স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিহিংসা যে শুধু আমার উপর হচ্ছে, এ কথা তো আমি কখনোই বলতে পারি না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড প্রত্যেকটা সাথী, প্রত্যেকটা জায়গাতে এই সংগঠনকে রাজ্য সরকার নানানভাবে মেলাইন করার চেষ্টা করেছে, নানানভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। তাহলে এই কথা তো দিনের আলোর মতন পরিষ্কার। তাহলে সেই রাজনৈতিক প্রতিহিংসার কথা যদি আপনি বলেন, তাহলে এই কথা সত্য যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডকে যেভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে, এ কথা তো আজ সমস্ত জনমানসে খুব পরিষ্কার, তার শিকারের মধ্যে আমিও। তাহলে সেই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে আমি আজকে মনে করছি যে এই এসআরসিপের পোস্টিং সরকার যদি দেয়, সেই দেওয়ার পরেও আমি আমার মানে নর্মাল যে ডাক্তারি এসআরসিপের যে পোস্টিং এর চালিয়ে যাওয়া, সেটা আমি করতে পারবো বলে মনে করি না। তাহলে সেই জায়গা থেকে আমি মনে করছি যে আমি সরকার পোস্টিং দেবে কি দেবে না তার ব্যাপার, এখনো অবধি আমাকে পোস্টিং দেয়নি, এই পোস্টিং এর মধ্যে আমি আর যেতে চাই না। এটা আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে রাখছি। আপনি যে অভিযোগের কথা বলছিলেন তার মধ্যে অন্যতম হ্যাঁ, সরকারি না চাইছি, এই জায়গা থেকেই চাইছি যে স্বাভাবিকভাবে আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা তো অন্য কেউ করছে না। এই রাজনৈতিক প্রতিহিংসার যার কথা আপনি বলছেন, যে বন্ডের দাবিদার, সেই সরকারই করছে। এটা যে অন্য কোনো ব্যক্তি করছে, অন্য কোনো বিশেষ করছে, তাই নয়। তাহলে এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার আজকে আমি কেন? এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে আজকে আমি এই জন্যই
যে অভয়ার ন্যায় বিচার এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাব যারা করেছে তারা এই রাজ্য সরকারের মদতপুষ্ট কর্মচারী বা মদতপুষ্টের জায়গা থেকে এই কাজ করেছে। তাহলে রাজ্য সরকারের যে আর্থিক দুর্নীতি অভয় আন্দোলনকে কেন্দ্র করে এক্সপোজ হয়েছে, যার জন্য তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জেলে, ছাত্রনেতা আশিস পান্ডে জেলে, সেটা তো এই রাজ্য সরকারের মধ্যেই পড়ে। যে থ্রেড কালচার কলেজে কলেজে তৃণমূল সন্ত্রাস চালাতো, সেই সন্ত্রাস তো এই রাজ্য সরকারের এই ছাত্রদল দ্বারা। তাহলে স্বাভাবিকভাবে এই প্রতিহিংসার জায়গা থেকে যে এই লড়াইয়ের থেকে আমি অ্যাপিল করেছি, আমি আবেদন করেছি শুধুমাত্র। কেউ যদি মনে করেন যে না অনিকেত আমি দেবো না তোমাকে, তাহলে আমি কারো কাছ থেকে জোর করে নিতে যাব না। তাহলে নর্মাল যা প্রসিডিওর আছে, নর্মাল যা যেভাবে টাকা জোগাড় করা যায় সেইভাবে জোগাড় করে দেবো। আমি এটার সঙ্গে এটা স্টে করে বলতে চাইছি, আপনাদের লিডেই লেখা ছিল যে যদি কোনো ডক্টর এরকম কোনো সিচুয়েশনে পড়ে তখন WBJDF এর অ্যাকাউন্ট থেকে তাদের হেল্প করা হবে। সো ইন দ্যাট কেস আপনি কি কোনো হেল্প পাবেন ফাইন্যান্সিয়ালি? না, আমি তো এই কথা খুব পরিষ্কারভাবে বলেছি যে আমি অ্যাপিল করছি সবার কাছে। আমি অ্যাপিল করছি এই সংবাদ মাধ্যমে এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছেও অ্যাপিল করছি। রাস্তায়, পাড়ায়, মোড়ে যারা আমাকে চেনেন, যারা আমার এই দাবির সাথে সহমত, এসআর পোস্টিং ছেড়ে আসার পিছনে তো আমি একটা দাবি রাখছি যে কেন আমি ছেড়ে আসছি। আমার তো ইচ্ছে হয়নি যে না বাবা ছেড়ে দিয়ে আজকে, সেরকম তো নয়। তাহলে আমি একটা দাবি রেখেছি, সেই দাবিটার সাথে যদি কেউ সহমত হয় তাহলে আমাকে সাহায্য করবে। কেউ যদি সহমত না করে তাহলে সে দেবেন না। আপনার সংগঠনের থেকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে এখনো আপনাকে বলা হচ্ছে যে সমস্ত রকম আলোচনা তর্ক বিতর্কের জায়গা খোলা রয়েছে, আপনার প্রতি আবেদন জানানো হয়েছে। না দেখুন, আপনি কি আবেদনে সাড়া দেবেন? আলোচনা তো এই তো আমি বলছি যে এই সম্পর্কটা শুধু একটা সংগঠনের স্বার্থে নয়, এই সম্পর্কটা তো হৃদয়ের যোগাযোগ, আত্মিক যোগাযোগ। তাহলে কেন আমি আর তাদের সাথে আলোচনা করতে পারি না? তাহলে আলোচনা করার জায়গা, আড্ডা মারার জায়গা, চা খাওয়ার জায়গা, গল্প করার জায়গা, আন্দোলন করার জায়গা, সব রকমের জায়গা খোলা আছে। হোক না আন্দোলন, কে চায় না? তাহলে এই আলোচনা করার এই আলোচনা সবসময় চলতে পারে। কিন্তু যখন আমি বারবার বলছি যে দেখো এই জায়গাটাকে দ্বিমত, এইটা নিয়ে আলোচনা হোক, এইটা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, তখন এই আলোচনা কোথায় ছিল? তাহলে নতুন কমিটি তৈরি হয়ে গেল, নতুন বোর্ড তৈরি হয়ে গেল, সমস্ত আলোচনাকে সাইডে রেখে তারপর এই আলোচনার ফলপ্রসূ কি? তাহলে কি বলতে চাই সেটা আমি শুনতে পারি, জানতে পারি, তারপর বাকি চিন্তা করব। না, কি আলোচনা করতে চাই সেটা শুনি আগে, তারপর তো বাকি সিদ্ধান্ত। ক্রাউড ফান্ডিং যখন করে কেউ, ক্রাউড ফান্ডিং এর হ্যাঁ, পোস্টিং ছাড়তে চাইছেন, এটা কি স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন, কিন্তু লিখিত দিয়েছেন? না এখনো অবধি জানাইনি, আপনাদের সবার কাছে রাখলাম। এরপর হচ্ছে যে যেহেতু কন্ডেম অফ কোর্টের মামলা চলছে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এই প্রসিডিওরটাকে প্রসিড করা যায় সেই বিষয়ে জেনে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব। অনেকের ক্রাউড ফান্ডিং এ নিজস্ব একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। আপনারা অভয়ের নামটাকে সামনে রেখে জুনিয়র ডক্টরস ফান্ড একাধিকবার টাকা তুলেছেন, সেই ফান্ডটার থেকে আপনি বেরিয়ে আসছেন, আপনার অ্যাকাউন্টেবিলিটি ওখানে নেই। আপনি এখন আবার টাকা চাইছেন, ক্রাউড ফান্ডিং চাইছেন নিজের ব্যক্তিগত স্বার্থে। মানুষ আপনাদের বিশ্বাস করবে না। অভয়া ফ্রান্টকে বিশ্বাস করলে মানুষের বিশ্বাস চাইলেন, সেই ফ্রান্টটাই আপনি ছেড়ে আসেন। আরেকটা জিনিস, সেকেন্ড প্রশ্ন, আপনি এখন বলছেন যে সল্টলেকের বিধাননগরের কোর্ট, বিধাননগর পুলিশ কমিশনারের ইনভেস্টিগেশনকে স্টে করে দিয়েছে, আপনি সেই কোর্টের রায়টাকে মান্যতা দিচ্ছেন। ঠিক তেমনি সুপ্রিম কোর্ট কিন্তু একবারও সিবিআই ইনভেস্টিগেশনের সন্দেহ প্রকাশ করেনি, আপনারা সুপ্রিম কোর্টের অবজারভেশনে কেন মান্যতা দিচ্ছেন না? আপনি এখনও বলছেন এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, আপনি বলছেন এর মধ্যে অনেকে ইনভলভ আছে। আপনাকে যেই কোর্টের অর্ডার যেটা আপনাকে স্যুট করে আপনি সেটা বিশ্বাস করবেন, যেটা আপনার স্যুট করে না সেটাকে আপনি বিক্রি করে ক্রাউড ফান্ডিং করেছেন, তাই আপনারও তো অ্যাকাউন্টেবিলিটি থাকবে, মানুষ আপনাকে দ্বিতীয়বার বিশ্বাস করবে না। যে কথাটা পরিষ্কারভাবে বলার যে অভয়ার যে ক্রাউড ফান্ডিং বা অভয়ার ট্রাস্টের আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের যে টাকা, সেই টাকা নিয়ে আপনার যে স্পেসিফিক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা সম্পূর্ণরূপে যখন বারাসা বিধাননগর থানায় আমাদের নামে অভিযোগ হয়, সেই অভিযোগে আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং পরিষ্কারভাবে কোর্ট সেখানে আমাদেরকে ক্লিন চিট দিয়েছে, এটাও পরিষ্কার, দিনের আলোর মতন পরিষ্কার। তাহলে আদালতের জায়গা থেকে শুধু আমরা বলছি যে আমাদের উপর অ্যাকাউন্টেবিলিটি রাখুন তা তো নয়, তাহলে বিধাননগর কোর্টও পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে এর মধ্যে কোনো মিস অ্যাপ্রোপ্রিয়েশন নেই। দ্বিতীয়ত আপনি যে প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে এই ট্রাস্ট তার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে অডিট করেছে, একটা ওয়েল রেপুটেটেড অর্গানাইজেশনকে দিয়ে তারা তার অডিট করিয়েছে, সেখানেও তো সে আবার তার সত্যতা প্রমাণ করেছে। ইনকাম ট্যাক্সের যাবতীয় যা কাজকর্ম থাকে সরকারি নিয়ম মত অনুযায়ী, সেই মতো আমরা এগিয়েছি, সেই মতো তো আমরা সমস্ত রকমের প্রসিডিওর কমপ্লিট করেছি। তাহলে কোনো জায়গাতে
আমরা আমাদের ট্রাস্টকে নিয়ে মিসট্রাস্টের জায়গা, গোপনীয়তার জায়গা, কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের জায়গা আমরা কোনোদিন রাখিনি। তাহলে এই ধারণা আমার মনে হয় কোনোভাবেই জনমানসে এই ধারণা আছে যে আমরা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করেছি, একথা সত্য বলে আমি মনে করি না। দ্বিতীয়ত, আপনি প্রশ্নের যেটা বলেছেন যে আপনি বিধাননগর কোর্টের স্টের কথা আলোচনা করছেন, কিন্তু সিবিআই এর আলোচনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট তো কোন প্রশ্ন তুলেনি। তাহলে যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমরা দিনের এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব যে হয়েছে, একথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলছে, তা তো নয়। সিবিআই তার প্রাইমারি চার্জশিটে পরিষ্কারভাবে বলেছে যে এভিডেন্স টেম্পারিং হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টা হয়েছে, লোকাল অথরিটির ইললিগ্যাল ড্রিমকে ফুলফিল করার চেষ্টা হয়েছে। তাহলে যদি এভিডেন্স টেম্পার হয়ে থাকে, তাহলে এই এভিডেন্স টেম্পার কে করলো? এই এভিডেন্স টেম্পারের সাথে তৎকালীন পুলিশ অফিসার ডিসি নর্থ, তৎকালীন সিপি, এদের কি যোগাযোগ, এদের কি সম্পর্ক, টালা থানার কি যোগাযোগ, টালা থানার কি সম্পর্ক, তা তো সামনে এখন আসেনি। তাহলে সামনে আসা উচিত বলে আমি মনে করি। চার্জশিটে কিন্তু না, আপনি চার্জশিটে প্রাইমারি সিবিআই এর প্রাইমারি যে চার্জশিট, সেই চার্জশিটের পরিষ্কার ক্লজে পরিষ্কারভাবে বলা আছে যে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব হয়েছে। যদি না হয় তাহলে আমার মনে হয় আপনার নতুন করে চার্জশিটটা দেখা উচিত, পড়া উচিত। আমি চার্জশিটটা দেখাবো এখন। ট্যাম্পারের কথা লেখানি আপনি যেটা বলছেন, এভিডেন্স হাসাব বা ট্যাম্পারিং যেটা, সেগুলো রিমান্ড লেটারে লেখা হতো। যখন ফাইনাল চার্জশিট দেওয়া হয়েছে সেখানে কিন্তু এভিডেন্স ট্যাম্পারিং এর যে প্রমাণ সেরকম যে মানে কিছুটা ইনিশিয়ালি পাওয়া গিয়েছিল, কিন্তু সেটা যে ইনভেস্টিগেশনটাকে হ্যাম্পার করেছে, তাহলে কাউকে না কাউকে অ্যাকাউন্টেবল করা হতো। এখনো কিন্তু সিবিআই সেটা করে না, এই জায়গায় তো আমার প্রশ্ন যে এভিডেন্স টেম্পার প্রাইমারি চার্জশিটে পরিষ্কারভাবে যে জায়গা বক্তব্য আছে, তাহলে সেই জায়গা থেকে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশনের হাসাবের যে জায়গা আছে, সেই জায়গা থেকে তো এই জায়গাটাকে অত্যন্ত পরিষ্কারভাবে সামনে আসা উচিত যে যে অ্যাকাউন্টেবিলিটির যে জায়গা, সেই অ্যাকাউন্টেবিলিটি নেবে না কেন? আপনি অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছেন না, আপনি সিবিআই আমি অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছি তো, আমি আমার পরিষ্কার অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছি এই জায়গা থেকে। আমি আমি আপনার সামনে চার্জশিটটা রাখা আমি বলছি তো এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব হয়েছে, এবং এই এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাবের জায়গা থেকে যারা অ্যাকাউন্টেবিলিটি, সেই অ্যাকাউন্টেবিলিটি নেওয়া উচিত, সেই অ্যাকাউন্টেবিলিটির দায় পরিষ্কারভাবে সিবিআই ইনভেস্টিগেশনের সামনে আসা উচিত। এবং না, আমার বলা শেষ করিনি, তারপর আপনি দেখবেন। এবং না না এই তো না 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 আমি লাই কেন বলবো? আমি তো আমার বক্তব্য এখনো সুস্পষ্ট এবং পরিষ্কার। দেখিয়ে দিন। আমি আমার তো তারপরে আরো হাজার কথা বলার আছে, তাহলে আমি হাজার কথা বলবো না কেন? তাহলে যে হ্যাঁ দেখাচ্ছি আপনাকে, আমি দেখাচ্ছি দেখিয়ে দিন প্লিজ। এরপর যে কথা বলার শব্দতে বিশ্বাস করেছিল অনেকে, সো প্লিজ দেখিয়ে দিন। আপনার বলা হয়ে গেলে বলবো আমি। আপনি ওটা দেখিয়ে দিন। আপনি এভিডেন্সটা যেটা বলছেন, এভিডেন্স ট্যাম্পার করা হয়েছিল, ওটা দেখিয়ে দিন চার্জশিটে। আমার বলা হয়ে গেলে আমি বলবো। ক্যানট কন্টিনিউ সেইং দ্যাট। আমার বলা হয়ে গেলে আপনার প্রশ্নের উত্তর আমি দেবো। দেখিয়ে দিন। দ্বিতীয়ত যে প্রশ্নের সমাধান এখনো হয়নি, যে সিএসএফএল এর যে ডিএনএ রিপোর্ট, সেই সিএসএফএল এর ডিএনএ রিপোর্টে একথা পরিষ্কারভাবে বলছে যে 3D স্ক্যানিং করে তারা দেখেছে সেমিনার রুম সহ সংলগ্ন এলাকা, সেখানে কোনো ধস্তাধস্তি বা সেখানে কোনো ফাইটিং বা স্ট্রাগলিং এর কোনো রকমের সাইন সিমটম নেই। তাহলে সিন অফ ক্রাইম কোথায়? এই যে এটা তাহলে সিএসএফএল এর যে রিপোর্ট, সেই সিএসএফএল এর রিপোর্ট 4 নম্বর পয়েন্টে দিন, আপনি দিন, আপনি দিন, আমি পড়ে দিচ্ছি, আপনি দিন, আপনি দিন, আমি পড়ে দিচ্ছি, আমি দিন, আমি পড়ে দিচ্ছি, আমি দিন, আমি পুরোটাই পড়ে দিচ্ছি, পুরোটা পড়ুন। আমি পুরোটা পড়ে বলে দিচ্ছি আপনাকে। পুরোটা পড়ে দেখুন। আপনি সিলেক্টিভ পেজের একটা প্যারাগ্রাফ সিলেক্টিভ পেজের নয়, আমি পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি, পরিষ্কার বলে দিচ্ছি। Except the mattress located on the wooden state, no biological stain could be detected on the floor surface in the seminar room which was stayed on the place of the offense. 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেখানে বলছে, সেখানে পরিষ্কারভাবে বলছে যে দ্য কাটমার্ক যেখানে আছে, যে জায়গাটাকে কাটমার্ক আছে, however the evidence of the possible struggle shown by the victim to the assailant or fight in between them found missing in the shown area of the occurrence, that is wooden stage matrix and adjoining area inside the seminar room. পরিষ্কারভাবে লেখা আছে। আপনি এবার আপনার বক্তব্যের কথা পরিষ্কারভাবে লেখা আছে। তাহলে ইনফারেন্সে যে কথা পরিষ্কারভাবে বলা আছে, সেই কথা আপনারা অবমাননা করছেন কেন? একদম করছেন। তাহলে এই কথা পরিষ্কারভাবে দিনের আলোর মতন পরিষ্কার আপনি দেখাতে বললেন, আমি দেখিয়ে দিলাম, তো আমি পুরোটা পড়েই আমি বলছি। আমি শুধুমাত্র একটা সিএসএফএল এর স্টেটমেন্টের উপর ভিত্তি করে কথা বলছি না। তৃতীয়ত যে কথা বলার সেটা হচ্ছে যে
যে প্যানেল তৈরি করা হয়েছিল অভয়ার ন্যায় বিচারকে, অভয়ার পোস্টমর্টমের ফাইন্ডিং সহ সামগ্রিক জায়গা থেকে, সেই জায়গা থেকে যে কথা বলছে যে একাধিক ব্যক্তি যে এই ঘটনায় জড়িত থাকতে পারে, সেই কথা কখনোই রুল আউট করা সম্ভব নয়। তাহলে একজন ব্যক্তি কিভাবে থ্রোটলিং করলো এবং হচ্ছে যে কি বলে তার যে একুজড, সেই একুজড করলো, রেপ একুজড করলো, স্মুথারিং, থ্রোটলিং এবং রেপ একুজড করলো, এই একুইজিশন একজন ব্যক্তি কিভাবে একা করতে পারে? তাহলে এর যে সায়েন্টিফিক এভিডেন্স, ডিএনএ প্রোফাইলে যে জায়গা আছে, সেই ডিএনএ প্রোফাইলের জায়গা থেকেও আজকে দিনের আলোর মতন এই ঘটনা পরিষ্কার যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত আছে। তাহলে একাধিক ব্যক্তি যদি জড়িত থাকে, তাহলে সেই জায়গা কোথায় আজকে? তাহলে এই প্রশ্ন যদি আজকে অভয়ার আন্দোলনের জায়গা থেকে আন্দোলনকারী হিসেবে আমি না তুলি, তাহলে কে তুলবে? এই কথাই আমার বলার। অনেকে বলা হচ্ছে যে ব্যক্তি স্বার্থে আপনি এই সমস্তটা করছেন, বা আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে ডাব্লিউবিজেপি যে যা করেছেন ব্যক্তি স্বার্থে এটা করেছেন, ব্যক্তি স্বার্থ সর্বস্ব সিদ্ধান্ত। এবং বলা হচ্ছে যে যেখানে অতীতে 5 জন ছিল, সেখানে বাকিরা যারা রাস্তায় নেমে কাজ করলো তাদেরকে সামনে আনার জন্য যে কমিটি গঠন করা, সেটাতে অসুবিধা কি ছিল? যেটাতে আপনাকেও বলা হয়েছিল বারবার করে, সেটা আপনি কোনো করে মানতে চান? তাহলে এইখানে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে বাকিদেরকে নিয়ে কমিটি তৈরি করা, এই কমিটি তৈরি করা হোক, এই সিদ্ধান্তের সাথে আমিও সহমত ছিলাম, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে বাকিদেরকে আনার যে প্রশ্ন, এই প্রশ্ন যদি আনতে হয় তাহলে কিভাবে আসা উচিত যে অভয়ার ন্যায় বিচারের সাথে যারা এই আন্দোলনের সাথে যারা ছিল তাদের প্রত্যেককে মেডিকেল কলেজের যে 26টা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা যাতে অংশগ্রহণ করেছিল, সেই তাদের দিক থেকে রিপ্রেজেন্টেশন নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। মেডিকেল কলেজগুলোকে কেন্দ্র করে যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, তাদের সাথে আলোচনার মাধ্যমে এই জায়গা সামনে আনা উচিত বলে আমি মনে করি। তাহলে এই জায়গাটাকে যদি আমি সামনে যদি না আনি, তাহলে এই ধরনের যে নতুন কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটি যে সত্যিকারের অভয় আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে ট্রু রিপ্রেজেন্টেটিভ, সেই রিপ্রেজেন্টেশন একটা অর্থে প্রতিনিধিত্ব, যে ট্রু প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্ব কোনো না কোনো অংশে খর্ব হচ্ছে বলে মনে হয় আমার। সেই জায়গা থেকে আমি মনে করেছি যে এইভাবে যদি তৈরি হয় তাহলে আমার থাকা উচিত নয়। ব্যক্তি স্বার্থের কথা আপনি যে কথা বললেন, সেই পরিপ্রেক্ষিতে এই কথা বলতে হয় যে ব্যক্তি স্বার্থে, হ্যাঁ, ব্যক্তি স্বার্থের কথা যদি আসে তাহলে ব্যক্তি স্বার্থের কোনো এখানে জায়গা নেই। আমি আমার দ্বিমত রেখেছি, এই দ্বিমতের জায়গা থেকে মনে হয়েছে যে না, এগিয়ে যাওয়া যায়, তারা এগিয়েছে। আমার মনে হয়েছে যে না, আমি এই জায়গা থেকে এই জায়গাটাকে মেনে এগোনো সম্ভব নয়, তাই আমি বেরিয়ে এসেছি। আরেকটা কথা বলা হচ্ছে যে আপনাদের যে কমিটি গঠন হবে, সেটা ইলেকশনটা যে হবে তার জন্য হোয়াটসঅ্যাপে পোল করে ভোট নেওয়া ছিল, আপনিও তাদের ভোট দিচ্ছেন। 2 নম্বর কথা বলা হচ্ছে যে যদি রেজিগনেশনই দেবেন, সেটা ইলেকশন শেষ হওয়ার 1 মিনিট আগে কেন? না, যে কথা বলার সেটা হচ্ছে যে ইলেকশন হবে, ভোট হবে, নতুন কমিটি তৈরি হবে, এর সাথে তো আমি সহমত, বারবার বলছি। নতুন কমিটি তৈরি হোক, এই জায়গাটা তো আমিও চাই। আমি চাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অভয়ার ন্যায় বিচারতে যারা লড়াই করেছে তাদের ট্রু রিপ্রেজেন্টেশন বা ট্রু প্রতিনিধিত্ব আসুক। এই জায়গাটা যখন না আসছে, এই জায়গাটাতে আমি আপত্তি। তাহলে প্রথম কারণ হচ্ছে যে ওই ভোটে ঠিক করার প্রসঙ্গে আপনার প্রশ্নের উত্তরে। দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা, সেটা হচ্ছে এইটা যে 1 মিনিট আগে বা 2 মিনিট আগে কেন? তাহলে হচ্ছে যে আমি আমার মতামত পরিষ্কারভাবে জানিয়েছি, কেন দ্বিমতের জায়গা সেগুলোতে তার আগে এই নিয়ে আলোচনা হয়েছে, এই নিয়ে মিটিং হয়েছে, কিন্তু সহমত করানো বা মেনে নেওয়ার জায়গা বা নতুন করে আলোচনা তৈরি করার জায়গা আমি তৈরি করতে পারিনি। 1 মিনিট আগে যে কথা বলা হচ্ছে, এই কথা সম্পূর্ণ ভুল। কাউন্সিল ইলেকশন যে সময় সকাল 11টা থেকে শুরু হয়, ঘোষণা শুরু হয়, আমি পাঠিয়েছি ওই 6:30টার দিকে, 7টার দিকে। তারপর তো রেজাল্ট আউট হয়েছে অনেক রাতে, অনেক পরে। তাহলে 1 মিনিটের যে কথা বা 2 মিনিটের কথা বা 10 মিনিটের কথা বা 15 মিনিটের কথা বলা হচ্ছে, এই কথা সত্য নয়। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের এই মতানৈক্য, ডাব্লিউবিজেডির মতানৈক্য আন্দোলন চলার সময় পরোক্ষভাবে হলো সামনে এসছে 28 ঘন্টা 20 ঘন্টায় জীবিতে, যে মতানৈক্য হতো না বলে এতক্ষণ আপনাদের আলোচনা হতো, কিন্তু তারপরেও একটা জায়গায় আপনারা সহমত হয়ে পৌঁছতেন। এমন কি ঘটলো যে যেখানে আপনি মনে করলেন যে আলোচনার জায়গা খোলা নেই? আমি যে জায়গাটা মনে করি সেটা হচ্ছে যে যদি আমি মতামত বা দ্বিমত পোষণ করছি যে নতুন এক্সিকিউটিভ কমিটি বা বডি কিভাবে তৈরি হবে এই নিয়ে, তাহলে যদি আমি এইভাবে এই মতামতের বেসিসে তৈরি করি, সেই মতামতটাই যদি না থাকে, তারপর যদি এক্সিকিউটিভ কমিটি তৈরি হয়ে যায়, পাবলিশ হয়ে যায়, প্রকাশের জায়গায় চলে আসে, তাহলে তো আর তারপর বলে আর কি হবে? তারা তো বলছে আমরা প্রকাশ করিনি রেজাল্ট। প্রকাশ করিনি, কিন্তু কমিটি তো তৈরি হয়েছে, একথা তো তারা স্বীকার করছে। তাহলে কমিটি যদি তৈরি হয়েই যায়, তাহলে কমিটি তৈরি হয়ে যাওয়ার পর আর আলোচনার জায়গায় কি থাকতে পারে? কমিটি তো তুমি করে নিলে, তার আগে আলোচনায় বসো।
তার আগে আলোচনা হোক, তার আগে আমার যুক্তি যদি ভুল থাকে আপনারা পরিষ্কারভাবে সেটা রাখুন। এই আপনি যে কথা বলেছেন এই কথা তো সত্য, আন্দোলনের মাঝখানে কি মত পার্থক্য হয়নি? মত পার্থক্য তো হয়েছে, আমরা একসাথেই এগিয়েছি। তাহলে যখন দেখা যাচ্ছে যে এই মত পার্থক্যের জায়গাটা আর মান্যতার জায়গাতেই থাকছে না, তাহলে সেখানে আর আলোচনা করে কি করবো? সেই জায়গা থেকে পদত্যাগ পাঠান। জুনিয়র ডাক্তার ফ্রন্ট যেটা বলছে যে আপনার কাছে আবেগের আন্দোলনের আবেগের কোনো গুরুত্ব নেই, শুরু থেকেই আপনি আইনি লড়াই করতে বড় বেশি দেখবেন। না, আইনি লড়াই আমার পোস্টিং নিয়ে লড়তে হচ্ছে, একথা তো সত্য, একথা আপনারাও জানেন। এটা নিয়ে কি নতুন করে কি বলবো? তাহলে যে কথা বলার সেটা হচ্ছে যে, এবং অভয়া ট্রাস্ট নিয়ে যে লড়াই, সেখানেও তো কোর্টে স্বাভাবিকভাবে আমাদেরকে যেতে হয়েছে, লড়াই করতে হয়েছে, আমরা জয়লাভ করেছি। যে কথা বলার সেটা হচ্ছে যে আবেগের জায়গা নয় কেন, আবেগের জায়গা তো এটাই যে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনে যারা ছিল তাদেরকে যদি আমি কমিটিতে মান্যতা দিই, তাদের সবার মতামত নিয়ে আমি যদি কমিটি না তৈরি করি, তাহলে তো এই অভয়ার ন্যায় বিচারের যে ইমোশনাল জায়গা, যে লড়াইয়ের জায়গা, সেই জায়গাটাকেই তো একটা অর্থে মান্যতা দেওয়া হয় না। তাহলে এইটাকে যেমন মান্যতা দেওয়া উচিত, এবং নতুন কমিটিকে যদি সত্যিকারের ইম্পাওয়ার করতে হয়, তাহলে ট্রাস্টের 5 জন ট্রাস্টের হাতে কেন ক্ষমতা থাকবে? তাহলে এই যে নতুন কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটির হাতে সমস্ত ক্ষমতা দেওয়া উচিত। তাহলে সমস্ত ক্ষমতা যদি দিতে হয়, তার জন্য যা আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা করতে কি আপত্তি? এই জায়গাটাতে আমি বলতে চেয়েছি। আপনারা কি সত্যি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ভাড়া করেছিলেন? না, এই জায়গাটাকে একটা সম্পূর্ণ একটা মিস কনসেপশন নিয়ে আপনারা আলোচনা করছেন, প্রশ্ন করলেন বলে আজকে উত্তর দিতে সুবিধা হবে। দেখুন, আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে পুলিশ আমাদের গাড়ি ভ্যান নিয়ে যাচ্ছে, বাঁশ আটকে দিচ্ছে, আমাদের ছেলেরা ত্রিপল নিয়ে যাচ্ছে, ত্রিপলকে আটকে দিচ্ছে, সেই ভ্যানকে থানায় ডিটেন করে নিচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই আন্দোলন পরিচালনা করার জন্য যেটুকু যে জায়গা থেকে রিসোর্স পেয়েছি, সেই রিসোর্সের জায়গা থেকে আমরা এই কাজ করেছি। কোনো ইভেন্ট সংস্থা আমাদের আন্দোলনকে ম্যাপিং করে দিয়েছে বা আমাদের আন্দোলনকে পরিচালনা করে দিয়েছে, এই ধরনের জায়গা আপনারা তো অনেকে ছিলেন আমাদের সাথে, আন্দোলনের দিনের পর দিন রাত কেটেছেন, থেকেছেন। আমার মনে হয় এই প্রশ্ন অবান্তর প্রশ্ন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য না থাকলে আমার মনে হয় এরকমের প্রশ্ন আসার কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা দিনের আলোর মতন দেখেছেন সবকিছু। আন্দোলন দেখেছি, আমরা রাতও কাটিয়েছি, সব মানছি। আপনারা আন্দোলন নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছে, তাও জানি। কিন্তু কোথাও গিয়ে যে বিষয়টি বারবার হয়তো কোনো আমরা এড়িয়ে যাচ্ছি না, আপনি বলতে চাইছেন না, আন্দোলন WJD যখন থেকে শুরু হলো তারপর থেকে কোথাও গিয়ে ভেতরে রাজনৈতিক শব্দটা আমি বলবো না, টানাপোড়েন ছিল। এই যে চিঠিটা দাদা করছেন, বারবার বলছেন, চিঠির সব বিষয়গুলি আপনাকে ব্যক্তি স্বার্থে বলা হচ্ছে, ক্ষমা চাইতে বলা হচ্ছে, আপনাকে নিয়ে নানান রকম প্রশ্ন তোলা হচ্ছে। এই রাজনৈতিক যে বিষয়টি ছিল আপনার আন্দোলনের মধ্যে, সেটা কি কোথাও কি বেরিয়ে গেল না? তার কনকালসার চেহারা না, দেখুন, আপনি হঠাৎ করে আচমকা পদত্যাগ করতে গেলেন কেন? প্রকাশ্যে লিখলেন কেন তাদের বিরুদ্ধে? আর তারাও বা আপনাকে ক্ষমা চাইতে বলছেন না? আমি কারো বিরুদ্ধে লিখিনি। আমি সংগঠনের যে জায়গাটা তৈরি হচ্ছে সেখানে আমি দ্বিমত, আমার মতামত তাতে নেই। সেই মতামত আমি ব্যক্ত করেছি, এবং একজন ব্যক্তির যদি মতামত না শোনা হয় তাহলে তো তার সেখান থেকে বেরিয়ে আসাটাই শ্রেয়। আপনি যে সাংবাদিক সংস্থাতে কাজ করেন, আপনার কথা যদি কেউ না শোনে, আপনার কথা আপনি যে রিপোর্টিং করছেন সেই যদি রিপোর্টিং না হয়, তাহলে তো আপনি কি করবেন আর সেখানে? তাহলে সেখানে বলছি আপনার মতো কয়েকজন, আপনার কথা শুনছেন না, আপনার দল যাদের নিয়ে আপনি আন্দোলন করলেন, একসাথে হাঁটলেন, রাত জাগলেন, মশাল মিছিল করলেন, বারবার প্রশ্ন তুললেন, সেখানে তো অনশনে বসতেন দিনের পর দিন, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার কথা শুনছেন না কারা? আসফাকুল্লাহ ছেড়ে দিন, আপনার সংগঠনে আপনার সদস্যরা আমার কথা না শোনা ঠিক আছে, 200 লোক কাজ করে, একজনের কথা নাই শুনলো, তা আপনি তো আলাদা হলেন। একদমই তাই। তাহলে হচ্ছে যে এইখান থেকে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে আমার কি ছেড়ে দিতে খুব খুশি হয়েছে আমি নাকি? তাহলে স্বাভাবিকভাবে এটা তো সত্যিই দুঃখের, যন্ত্রণার। তাহলে এই দুঃখের, যন্ত্রণার, কষ্টের জায়গা থেকে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমার দ্বিমত আমি রেখেছি, এই দ্বিমতের জায়গা থেকে যখন সহমতে আমি পৌঁছাতে পারিনি সবাইকে সাথে নিয়ে, তাহলে স্বাভাবিকভাবেই তো আমি একটা অর্থে ব্যর্থ হয়েছি সবাইকে নিয়ে সহমতে পৌঁছাতে। তাহলে এই সহমতে যদি আমি পৌঁছাতে ব্যর্থ হই, তাহলে স্বাভাবিকভাবেই তো আমি আমার যেটুকু সহমতের জায়গা আছে, আমার যে আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি যে জন্য বলছি যে এইভাবে করা উচিত বলে আমি মনে করছি, সেই জায়গাটাই যদি না আসে, তাহলে তো স্বাভাবিকভাবেই আমি তো এই জায়গাটাকেই তৈরি করতে পারবো না। বা আমি যেভাবে সংগঠনটাকে দেখতে চাই বা ভিউ করতে চাই, যে জেডিএফ এর যে ইমোশনাল জায়গা আছে এখনো পশ্চিমবাংলার বুকে, সেই জায়গাটাকে যদি করতে হয়, তাহলে তো একটা জায়গায় গিয়ে আঘাত পাচ্ছি, একটা জায়গায় গিয়ে বাধা পাচ্ছি বলে মনে হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই এদের ব্যক্তিগত কারোর সাথে কোনো ক্ষোভ, বিক্ষোভ, রাগ, যন্ত্রণা থেকে আমি বেরিয়ে আসছি তা নয়। তাহলে আমি বেরিয়ে আসছি, আমি মনে করেছি এই জিনিসগুলো নিয়ে আমাদের এগোনো উচিত। এই জিনিসগুলো নিয়ে এগোনো যখন হচ্ছে না, তার যখন এন্ড হয়ে যাচ্ছে,
তাহলে সেখান থেকে আমি বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি, এইটুকুই। সহমত হচ্ছে না ঠিক কথা, এর আগেও তো এর থেকেও ভয়ঙ্কর জিনিসের সহমত হয়নি, অনশনের লোক অনেক সহমত ছিল। না 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 এই হঠাৎ কি এমন অবিশ্বাসের জায়গা তৈরি হলো? না না অবিশ্বাসের কোনো জায়গা নেই। এদেরকে আমি অবিশ্বাস করি বা এদের সাথে আমার কোনো পার্সোনাল রাগ ক্ষোভ জায়গা আছে বা এরা আমাকে পার্সোনালি কোনোভাবে রাগ ক্ষোভের জায়গা তৈরি করছে, এটা আমি মনে করি না। তাহলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে নেক্সট বডি বা কমিটি বা যাই নামেই আপনি অভিহিত করুন তাকে, তার এইভাবে চলা উচিত। তাহলে সংগঠনটা এইভাবে চলবে, এটা তো একটা দিশা, এটা তো একটা পথ। তাহলে সেই পথে চলার ক্ষেত্রে যদি দেখা যায় যে টার্নিং পয়েন্টে আমার মনে হচ্ছে যে না আমি এই পথে হাঁটতেই পারবো না, তাহলে আমি সেই পথে হেঁটে বাকিদেরকে ভারাক্রান্ত করবো কেন? তাদের পথ সুগম হোক, তারা পশ্চিমবাংলার বুকে দুর্বার গণ আন্দোলন নামিয়ে আনুক, তারা অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনুক, তারা থ্রেড কালচার থেকে শুরু করে সমস্ত যে দাবি, সেই দাবিতে তারা গণ আন্দোলন তৈরি করুক। এটা আমি চাইবো না, তার কে চাইবে? তাহলে এই লড়াই তারা লড়ুক। ন্যায় বিচারের অত্যন্ত প্রাসঙ্গিক যে কথা আপনি বলেছেন, দেখুন অভয়ার ন্যায় বিচার আন্দোলনের জায়গা থেকে আমার আশা, তাহলে সমস্ত নাগরিক কমিটি, সমস্ত শুভানুধ্যায়ী মানুষকে যাদেরকে সাথে নিয়ে অপরণীয় যে লড়াই আছে সেই লড়াইতে আমি করবই। আমি এসআরসিপের পোস্টিং ছাড়ছি কেন? এমনি ছাড়ছি আমি। তাহলে আমি পোস্টিংটা ছাড়ছি এই জন্যই যে অপরণীয় দাবি আছে সেই দাবিকে আদায় করার জন্য, সেই দাবিকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে সেইটা যেভাবে আমি সবার সহায়তা পাবো, আগেও পেয়েছি, এখনো আশা করি পাবো, সেই সহায়তাকে সম্বল করে আমি এগোবো। অনিকেত আশফাকুল্লাহ বলছেন কেউ যদি নিজেকে বড় নেতা ভেবে ফেলেন তাহলে সেটা ভুল। না, আমি নিজেকে বড় নেতা কখনোই মনে করি না। ফলে কে কিভাবে মনে করছে এটা নয়। আশফাকের সাথে আমার সম্পর্ক অত্যন্ত হৃদয়ের, অত্যন্ত আত্মিক। কেন এই কথা বলেছে আমি তাকে জিজ্ঞাসা করতে পারি, এর বাইরে আমার এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। সম্পর্ক বলছেন 1 বছরেরও বেশি সময় ধরে আপনাদের উত্তাল আন্দোলন আমরা সাক্ষী রেখেছি, কোথাও কি পথটা চিনতে বা এই হৃদয়ের সম্পর্কগুলো চিনতে আপনার ভুল হয়ে গেল না। নাকি সবটাই ক্ষমতার লড়াই? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে লড়াই লড়েছে, যে সাথীদের সাথে আমি লড়াই লড়েছি, সেই সাথীদের সাথে ওই লড়াই নিয়ে আমার বিন্দুমাত্র কোনো মনোমালিন্য নেই। যে মনোমালিন্য ছিল, যে মনোমালিন্য বিভিন্ন পলিসি নিয়েছিল, সেগুলো আমাদের মধ্যে আলোচনা হয়েছে, সেই আলোচনার মাধ্যমে রিজলভ হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই তারা যে লড়াই করেছে, সেই লড়াইয়ের কোনো অংশে যে ক্ষমতার কোনো দখলের পরিহাস ছিল বা ক্ষমতা দখলের অন্য কোনো উদ্দেশ্য ছিল, অন্য কোনো এজেন্ডা ছিল, এ কথা আমি মনে করি না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস যে ফ্রন্ট যে লড়াই লড়েছে বা এখনো আশা করি যা লড়বে, সেই লড়াই ইতিহাসের পাতায় স্বীকৃতি হয়ে থাকবে। আমি আমার মতন করে আমার দ্বিমতের জায়গা রেখেছি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তার মতন করে এগোবে। আন্দোলন থেমে যাচ্ছে, এটাই কি পরিষ্কার হচ্ছে? এ কথা তো আমি মনে করি না, কারণ এসআরসিপির পোস্টিং আমি ছেড়ে দিচ্ছি। কেন ছাড়ছি? তাহলে ছাড়ছি এই জায়গা থেকে যে জায়গাগুলো বাকি আছে সেই জায়গাগুলো নিয়ে আন্দোলন হওয়া প্রয়োজন, সেই জায়গাগুলোকে নিয়ে লড়াই হওয়া প্রয়োজন। তাহলে সেই জায়গা থেকে আমার লড়াই। আগামী দিনে যেটা আগেও দেখা গেছে যে তোমাদের WBJDF একটা সময় পর রাজনীতির একটা প্রচ্ছন্ন পেয়েছে, আমরা প্রত্যেকেই দেখেছি। আজকে তুমি সরকারের বিরুদ্ধে বলছো, সরকার এটা তোমাকে করছে, তোমার সঙ্গে প্রতিনিধিমূলক আচরণ করছে, এসআরসি ছেড়ে দিচ্ছ। আগামী দিনে কি রাজনীতি তোমাকে দেখা যাবে এরকম কোনো জল্পনা তৈরি হচ্ছে? না, এই মুহূর্তে এই রকমের জল্পনার কোনো আশা আপনারা রাখবেন না। এরকম আশা রাখলে আপনারা আশাহত হবেন বলেই আমার মনে হয়। But Aniket, will you be, since you walked out from the front, will you be, thinking of forming another junior না, নতুন সংগঠন তৈরি করা বা নতুন সংগঠনের পরিকল্পনা এই মুহূর্তে আমার নেই। ফলে যদি এই লড়াই লড়তে লড়তে এসআরসি পোস্টিং ছাড়ছে, আন্দোলনটা করবো বলেই তো, তাহলে এই আন্দোলন করতে গিয়ে যদি দেখা যায় যে নতুন কোনো সংগঠন তৈরি করার কখনো কোনো প্রয়োজন আসে, তাহলে সেটা এই মুহূর্তে এই ধরনের কোনো ভাবনা চিন্তা আমার মধ্যে নাই। এই মুহূর্তে আমার মধ্যে একটাই ভাবনা চিন্তা আছে যে এসআরসিপি রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এসআরসিপি ছাড়া, এটা 1। 2 হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের যে অপূরণীয় দাবি, সেই দাবিকে অ্যাচিভ করা। থ্রেড কালচার এবং রাজ্যের স্বাস্থ্য দুর্নীতি সহ যে অসংখ্য জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে দাবি আছে, সেই দাবিগুলোর দাবি দাবা নিয়ে আন্দোলন তৈরি করা এই রাজ্য সরকারের বিরুদ্ধে। না, আমি এইভাবে সবটা দেখি না। আমি যেটা দেখি সেটা হচ্ছে যে ধরুন যেদিন সেমিনার রুমের বাইরে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, সেদিন যেমন বিভিন্ন ছাত্রছাত্রী ছিল, আবার এই ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তাররা মিলেই আন্দোলন তৈরি হয়েছে। আপনারা যে কথা আপনারাও স্বীকার করেছেন যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে আন্দোলন করেছে,
সেই লড়াই এক অনন্য লড়াই, তাহলে সমস্ত ছাত্রছাত্রীকে নিয়েই সেই লড়াই শুরু হয়েছিল। তাহলে স্বাভাবিকভাবেই এইভাবেই এই লড়াইকে কেন্দ্র করে আমরা এগিয়ে যাব। আমার একটাই প্রশ্ন, আপনি বলছেন যে মূল লড়াই আপনি এসআরসি ছেড়ে দিচ্ছেন, আপনার বৃহত্তর নিশ্চিত কিছু ভাবনা আছে আর অভয় আছে মূল দাবি সেটা। আপনি নিশ্চয়ই একা লড়বেন না, উনি যে প্রশ্নটা করলেন, হয়তো ভবিষ্যতে আপনি কোনো ফ্রন্ট গঠন করতে পারেন, সেখানেও আপনার দ্বিমত হতে পারে, আপনি আবার বেরিয়ে আসবেন, তাহলে মূল জায়গাটা তো সেকেন্ডারি হয়ে যাচ্ছে। অভয় আর যে তাহলে পক্ষাঘাত না, আপনি যে জায়গাটা ধরে নিচ্ছেন যে আমি একটা নতুন ফ্রন্ট তৈরি করব, এই ধারণাটাই ঠিক নয়। এককভাবে তো লড়াই করবেন না নিশ্চয়ই। না না, অগণিত সাধারণ মানুষ আছে, আপনারা আছেন, বিভিন্ন নাগরিক কমিটি আছে, বিভিন্ন সাধারণ মানুষ আছে। এরা কি লোক না নাকি? কোনো একটা ফ্রন্ট বা কোনো একটা গ্রুপ আমাকে লাগবেই কোনো জায়গা করতে গেলে, এরকম তো কোনো মানে হয় না। অভয়ার ন্যায় বিচারে অগাধে অগাধে মানুষ নেমেছে, তাহলে কেউ তো কোনো সংগঠনের দিকে তাকিয়ে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনে আমি যাব এ কথা ভেবে তো কেউ আসেনি। তাহলে এই লড়াই করতে গিয়ে ফ্রন্ট তৈরি হয়েছে, এই লড়াই করতে গিয়ে বিভিন্ন নাগরিক কমিটি তৈরি হয়েছে, এই লড়াই করতে গিয়ে বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে, তারা আবার তাদের মতন করে লড়াই করছে, এইটা প্রসেস। তাহলে এই লড়াই করতে গিয়ে যদি দেখা যায় যে আমার কোনো জায়গায় প্রয়োজন হচ্ছে, কোনো দিন হতে পারে, আবার নাও হতে পারে, তো তাহলে ন্যায় বিচারের লড়াই এইটা হচ্ছে প্রাইমারি ইস্যু, এইটা হচ্ছে মেন পয়েন্ট, যে আমি লড়াইটা লড়বো কি লড়বো না, আমি ন্যায় বিচারের লড়াইয়ে আছি কি নেই, আমি থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াইয়ে আছি কি নেই, আমি আর্থিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আছি কি নেই, আমি সিনিয়র রেসিডেন্ট জুনিয়র ডাক্তারদের যে সমস্যা তাতে আছি কি নেই, আমি স্বাস্থ্য আন্দোলনের লড়াইয়ে আছি কি নেই, বিভিন্ন যে সামাজিক সমস্যা তাতে আমি আছি কি নেই, এইটা মূল বিষয়। তারপর XYZ হাজার কিছু তৈরি হতে পারে, হাজার কিছু নাও হতে পারে, এগুলো আপনারা এই মুহূর্তে কল্পনার মধ্যে আমার দিক থেকে আবেদন থাকবে, আনবেন না। না, এই মুহূর্তে বিন্দুমাত্র কোনো ভাবনা নেই, না প্রয়োজন আছে বলে আমি মনে করি না।